তোমাদের আজকে ফোর্থ লেসন বা লেসন 4 এ চলে এসেছি, যেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডেরই একটা পার্ট। তো দেখো ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড এবং কিটোনের কথা যদি বলো, তাহলে দেখো ফিজিক্যাল স্টেটের কথা প্রথমে বলছে, মানে কেমন আর কি ন্যাচারাল মানে অবস্থায় বা রুম টেম্পারেচারে কেমনভাবে এক্সিস্ট করে। তাহলে যারা লোয়ার মেম্বার আছে, যাদেরকে বলা হয় লোয়ার মেম্বার, অ্যালডিহাইড বা কিটোনের যারা লোয়ার মেম্বার, তার মানে হচ্ছে ছোট ছোট মলিকিউল যারা লোয়ার মেম্বার, তারা হচ্ছে নর্মালি গ্যাসাস বা ভোলাটাইল লিকুইড হিসেবে এক্সিস্ট করে। দেখো প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিথানল। তো মিথানেল কি? মিথানেল মানে হচ্ছে ফর্মালডিহাইডকে বলা হয় HCHO, এটা হচ্ছে মিথানেল। এটাকে অন্যভাবে লেখা যায় এইভাবে HC=H, এটাকেও বলা হয়। তাহলে এই ফর্মালডিহাইডকে মিথানেল বলা হয় কারণ একটাই কার্বন আছে, এটা হচ্ছে গ্যাসাস ভাবে এক্সিস্ট করে। ওকে, নেক্সট হচ্ছে ইথানেল। ইথানেল মানে কি? ইথানেল মানে দুটো কার্বন, অর্থাৎ দেখো CH3C=OH, এটা হচ্ছে ইথানেল। তাহলে ইথানেলটা একটু তার থেকে বড়, তাহলে এটা ভোলাটাইল লিকুইড হিসেবে এক্সিস্ট করে। এবং আদার যে অ্যালডিহাইড আর কিটোনগুলো আছে তারা কিভাবে এক্সিস্ট করে, লিকুইড আর সলিড, কিন্তু সেটা অ্যাট রুম টেম্পারেচারে 298 কেলভিন অর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। 298 কেলভিন মানে 273 প্লাস 25 ডিগ্রি সেলসিয়াস যদি করো তাহলে কেলভিন স্কেলে সেটা কি হয়, 298 কেলভিন হয়। ওকে, তো এই হচ্ছে এদের ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড কিটোনের, মানে ফিজিক্যাল স্টেট হলো। ওকে, নেক্সট চলো বয়লিং পয়েন্টের কথায়। দেখো বয়লিং পয়েন্টের কথা যদি বলি, তাহলে যদি কম্পারেটিভলি স্টাডি করি, তাহলে হাইড্রোকার্বন যারা আছে, যেমন মিথেন, ইথেন, প্রপেন ইত্যাদি, যেমন হচ্ছে মিথেন, ইথেন, প্রপেন ইত্যাদি যে হাইড্রোকার্বনগুলো আছে, সেই হাইড্রোকার্বনগুলো হচ্ছে কম্পারেটিভলি তাদের বয়লিং পয়েন্টটা কম। তারপরে অ্যালডিহাইড কম্পারেটিভলি বেশি, অ্যালডিহাইড আর কিটোন, এবং সব থেকে বেশি হচ্ছে অ্যালকোহল। এর কারণ কি? দেখো প্রথমত হচ্ছে হাইড্রোকার্বনে কোনো রকম সেরকম কিছু ইন্টারাকশন নেই, কিছু যদি থাকে সেটা হচ্ছে উইক ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশন আছে, উইক ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশন আছে, যেটা হচ্ছে উইক নেচারের, ঠিক আছে। আর তুমি যদি কিটোন অথবা অ্যালডিহাইডের কথা দেখো, তাদের মধ্যে একটা ডাইপোল ইন্টারাকশন থাকে। দেখো ডাইপোল ইন্টারাকশন কি? ডাইপোল ইন্টারাকশন হচ্ছে, ধরো কার্বনিল বা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ যদি আঁকি, তাহলে এরকম কার্বন থাকছে, তাহলে দেখো এখানে একটা ডেল্টা মাইনাস আর একটা ডেল্টা প্লাস ক্যারেক্টার থাকে। অন্য একটা মলিকিউলের যদি আমি উল্টো করে আঁকি, ফর এক্সাম্পল কার্বন ডাবল বন্ডেড, এরকমভাবে উল্টো করে আঁকি, তাহলে দেখো এটা কি হবে, ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা পজিটিভ ক্যারেক্টার হবে। তাহলে এদের মধ্যে একটা ইন্টারাকশন কাজ করবে, কারণ হচ্ছে অপোজিটলি চার্জড। তাহলে এখানে এরকম ইন্টারাকশন হলো, এখানে একটা পজিটিভ নেগেটিভ ইন্টারাকশন হলো। ফার্দার যদি আরও মলিকিউল আমি আঁকি, তাহলে তাদের মধ্যেও একটা ইন্টারাকশন হবে। ধরো এখানে আমি কার্বন আঁকলাম, ডাবল বন্ড আঁকলাম, এখানে অক্সিজেন আঁকলাম, তাহলে দেখো এখানে আরও ফার্দার এর সাথে একটা ইন্টারাকশন কাজ করবে। তাহলে এই সমস্তগুলোই তো, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তাহলে এরা তো ডাইপোল, এবং ডাইপোলদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন কাজ করছে এবং তাদের মাধ্যমে অ্যাসোসিয়েশন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডাইপোল অ্যাসোসিয়েশন, ডাইপোল, এবং তার ফলে এদের কম্পারেটিভলি যে বয়লিং পয়েন্ট আছে সেটা বেড়ে যাচ্ছে। এবার যতই ডাইপোল যাই খুশি হোক না কেন, হাইড্রোজেন বন্ডিং যেটা হয় এখানে হচ্ছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং হয়, সেটা কম্পারেটিভলি ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং সেটা ভালো, আরও বেশি স্ট্রং। তাই অ্যালকোহলের সব থেকে এই তিনটের মধ্যে। আচ্ছা, এখানে বলা উচিত যে এদের যে মোলার মাসটা থাকবে, তারা কম মোলার মাস সেটা কাছাকাছি হওয়া সত্ত্বেও, মোলার মাস অলমোস্ট ইকুয়াল হওয়ার সত্ত্বেও এদের কিন্তু বয়লিং পয়েন্টের ডিফারেন্স হয় এই কারণগুলোর জন্য, এই ইন্টারাকশনগুলোর জন্য। এই ইন্টারাকশনগুলো একদম ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে এবং এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কেমন হয়? দেখো অ্যালকোহল, ফর এক্সাম্পল আমি মিথানল দিলাম, তাহলে মিথানলকে এভাবে আঁকবো। তাহলে এই মিথানলের সাথে অন্য একটা মিথানলের যদি আমি করি, তাহলে দেখো এখানে হাইড্রোজেন ও CH3 আমি আঁকলাম, তাহলে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং কাজ করবে, হাইড্রোজেন বন্ডিংটা এখানে কাজ করবে, তাই না, এই দুটোর মধ্যে। তাহলে এই হচ্ছে একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাজ করছে, এবং তার জন্য এর বয়লিং পয়েন্টটা সব থেকে বেশি হচ্ছে এই তিনটে কম্পাউন্ড ক্যাটাগরির মধ্যে। ওকে, তোমাদের যদি একটা কম্পারেটিভ বয়লিং পয়েন্টের স্টাডি দিই, তাহলে তোমরা দেখবে যে বয়লিং পয়েন্ট এক্স্যাক্টলি যদি আমি কেলভিন স্কেলে বয়লিং পয়েন্ট দিই এবং মোলার মাস দিচ্ছি আমি,
যে মোলার মাস। তাহলে তোমরা এর কম্পারেটিভ স্টাডি করে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কেমন ধরনের হয়। ধরো এন বিউটেন একটা হাইড্রোকার্বন, তাহলে এন বিউটেনের হাইড্রোকার্বনের বয়লিং পয়েন্ট হচ্ছে 273 কেলভিন হয়, ঠিক আছে। তাহলে এর মোলার মাস হচ্ছে 58। ওকে, এবার নেক্সট দেখো তোমরা হচ্ছে প্রোপানেল হচ্ছে একটা অ্যালডিহাইড, তাহলে প্রোপানেলের বয়লিং পয়েন্ট কত 322, ঠিক আছে। তারপরে ধরো অ্যাসিটোনের কত বয়লিং পয়েন্ট, সেটা হচ্ছে 329 কেলভিন। আবার একটা ধরো অ্যালকোহলের এক্সাম্পল নিচ্ছি আমি, তাহলে প্রোপান অন অল একটা অ্যালকোহল, অল আছে মানে অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে 370 কেলভিন। তাহলে তোমরা এখান থেকে ট্রেন্ডটা তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমত হচ্ছে এন বিউটেনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বনের থেকে আমি বললাম কি এই অ্যালকোহল বা কিটোনের বয়লিং পয়েন্ট বেশি হবে, তাই দেখো বেশি হয়েছে, অনেক বেশি হয়েছে, ঠিক আছে। এবার এখানে দেখো মোলার মাসগুলো কিন্তু প্রায় একই, যেমন মোলার মাস তিনটেরই হচ্ছে 58, কিন্তু এদের বয়লিং পয়েন্টটা বেড়ে গেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই প্রোপানল বা অ্যালডিহাইডে আমি বললাম যে একটা কি হয়, ডাইপোল ইন্টারাকশন কাজ করে, ডাইপোল ইন্টারাকশন কাজ করছে একটা, ঠিক আছে। কিন্তু এখানে দেখো অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হয়, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তাহলে দেখো তার জন্য এখানে অনেক বেশি বেড়ে গেল, কিন্তু এর মলিকুলার ওয়েট দেখো 60, অর্থাৎ কম্পারেটিভ সবগুলোরই 58, 60 সব কম্পারেটিভ, কিন্তু বয়লিং পয়েন্টের এই হচ্ছে ডিফারেন্স। ওকে, এবার তোমরা নেক্সট টপিকে চলো। এবার দেখো সলিউবিলিটি অফ অ্যালকোহল এবং কিটোনের কথা যদি বলি, তাহলে যারা যে কোনো হাইড্রোকার্বন যারা হয়, দেখো ওয়াটারের সলিউবিলিটির কথা বলছি, তাহলে ওয়াটার হচ্ছে একটা OH, এভাবে যদি আমি আঁকি, তাহলে এখানে একটা অক্সিজেনের নেগেটিভ চার্জ থাকবে, এখানে পজিটিভ থাকবে, এখানেও পজিটিভ থাকবে, তার মানে কি এটা একটা ডাইপোল বা পোলার নেচারের থাকে, এর নেচারটা কি পোলার। ওকে, পোলার মানে হচ্ছে এরা কি হয় সবসময় কি নন পোলার মানে হাইড্রোকার্বন যারা থাকে, ধরো হাইড্রোকার্বনের কথা বলছি, তাহলে হাইড্রোকার্বন যে চেনগুলো থাকবে সেগুলো হচ্ছে এই ওয়াটারের মধ্যে কি হবে, ইনসলিউবল হবে। ইনসলিউবল কেন হবে? কারণ হচ্ছে ওয়াটারকে তোমার ধরা হয় পোলার, কিন্তু এটা তো নন পোলার, তাই না? তাহলে কখনো নন পোলারে সলিউবল হবে না, এটাই হচ্ছে যে ইউনিভার্সাল সূত্র, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক, এটাকে বলা হয় লাইক ডিজলভস লাইক। এর মানে কি, যেগুলো একই ধরনের কম্পাউন্ড হয় সেগুলো একই ধরনের কম্পাউন্ডে মিশবে, অর্থাৎ নন পোলার হলে সেটা নন পোলারে সলিউবল হবে, নন পোলার হলে পোলারে কখনো সলিউবল হবে না, অর্থাৎ সলিউবিলিটি তার অনেক কম হবে বা হলেও স্প্যারিংলি সলিউবল হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার লাইক ডিজলভস লাইকের কনসেপ্ট। ওকে, এবার দেখো তোমাদের যদি এই কথাটা আমি দেখি, তাহলে তোমাদের প্রথমত সলিউবিলিটির ব্যাপারটা হচ্ছে দেখো লেখা আছে এখানটায় যে লোয়ার অ্যালডিহাইডস মানে ছোটোখাটো অ্যালডিহাইড যেগুলো হচ্ছে মিথানল আছে, ইথানল আছে ইত্যাদি, এবং কিটোন যেমন ছোট কিটোন যেমন প্রোপানন ইত্যাদিগুলো ওয়াটারের মধ্যে সলিউবল হয় ঠিকই, কিন্তু কেন হয় তার কারণ হচ্ছে এরা হাইড্রোজেন বন্ডিং ফরমেশন করে। ফর এক্সাম্পল হাইড্রোজেন বন্ডিং কেমন ধরনের ফরমেশন করে, আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই তোমাদের কিটোনের, তাহলে হাইড্রোজেন বন্ডিং ধরো RC≡O এবং আর একটা হচ্ছে R, তাহলে দেখো এই কিটোনটা কিভাবে হাইড্রোজেন বন্ডিং করবে, এখানে OH এখানে দিলাম, আর একটা এখানে কিটোন দিচ্ছি, তাহলে RC≡O তারপরে R। তো দেখো প্রথমত আমি এখানে R' করে দিলাম, তাহলে আলাদা ধরনের কিটোন দেখাচ্ছে, তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন বন্ডিং করবে এখানে এই অপশনে, আর এখানে একটা অপশনে করবে, আবার এখানে ফার্দার যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে সেটা কি হচ্ছে একটা অ্যাসোসিয়েশন তৈরি করছে, অ্যাসোসিয়েশন তৈরি করার জন্যই এটার জন্যই কিন্তু সলিউবিলিটি শো করে, সলিউবিলিটি শো করে, তার মানে এটাই কাজ। সলিউবিলিটি কেন হয় তার কারণ হচ্ছে এটাই। এবার দেখো এই চেনটা কিন্তু ইনসলিউবল, কারণ এটা হাইড্রোকার্বন পার্ট, এটা হচ্ছে ইনসলিউবল ওয়াটারের মধ্যে, বা স্প্যারিংলি সলিউবল বললে বেটার হয়, স্প্যারিংলি সলিউবল। এবার কিন্তু এই পার্টটার স্প্যারিংলি সলিউবল, কিন্তু দেখো এই পার্টটার যদি অ্যামাউন্টটা বেড়ে যায়, অর্থাৎ এই R' বা এখানে যে R ফাংশনাল গ্রুপ আছে সেটা যদি লেন্থ বেড়ে যায়, লেন্থ যদি অনেক বড় হয়ে যায়, তাহলে সেটা বাধা দেবে সলিউবিলিটিতে। তাই এখানে বলা হয় যে R ফাংশনাল গ্রুপ অ্যালকিল গ্রুপ যেটা, সেটা যদি লেন্থ বেড়ে যায় অনেক,
লেন্থ যদি অনেক বেড়ে যায় তাহলে সেটার আস্তে আস্তে কি হবে, সলিউবিলিটি ইন ওয়াটার কমতে থাকবে। অর্থাৎ এই অ্যালকাইল গ্রুপটা কিটোন বা অ্যালডিহাইডের কথা বলছি, সেখানে যদি এর লেন্থটা অনেক বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তার সলিউবিলিটি আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, এ হচ্ছে সলিউবিলিটি ব্যাপারে যাবতীয়। চলো এবার একটা কোয়েশ্চেন করে নেওয়া যাক, সেখান থেকে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাকর্ডিং টু ইনক্রিজিং বয়লিং পয়েন্ট। এগুলো বয়লিং পয়েন্টে যদি তুলনা করো, দেখো প্রথমটা হচ্ছে 5টা কার্বন আছে, তাহলে প্রথমটার নাম কি, প্রথমটার নাম হচ্ছে পেন্টেন, তাই তো? এটা একটা হাইড্রোকার্বন। ওকে, হাইড্রোকার্বন মানে হচ্ছে বয়লিং পয়েন্ট একটু কম্পারেটিভলি কম হবে, কারণ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন থাকে। যাই হোক, এটা হচ্ছে একটা ইথার, এটার নাম কি, এটা হচ্ছে ডাইইথাইল ইথার, তাই না? ইথাইল গ্রুপ আছে দুই দিকে, তাহলে ডাইইথাইল ইথার। এখানে দেখো এটা কি, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ, বিউটান অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে বিউটান অ্যালডিহাইড বা বিউটানঅ্যাল। কেন? কারণ 1 2 3 4 আছে, 4টে কার্বন আছে। এখানে দেখো এটা হচ্ছে মিথেন ইথেন প্রপেন বিউটেন, তাহলে এটা হচ্ছে বিউটাইল অ্যালকোহল বা বিউটানল বলা যাচ্ছে, বিউটাইল অ্যালকোহল। ওকে, এবার যদি এদের কম্পারেটিভলি স্টাডি করো তাহলে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে যত আমি এই দিকে যাব, মানে লেফট সাইড থেকে রাইট সাইডে যত মুভ করব তত কি হবে, এদের বয়লিং পয়েন্টটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, বাড়বে। তার মানে কি, তার মানে হচ্ছে সব থেকে বড় হচ্ছে এইভাবে ইনক্রিজিংলি সিরিজে যাবে, অর্থাৎ এটা হচ্ছে সব থেকে বেশি, তারপর এইভাবে সিকোয়েন্সটা থাকবে। এবার কেন, দেখো প্রথমত সব থেকে বেশি কেন এটার সেটা দেখবো। দেখো বিউটানলের যদি দেখি, প্রথমে এর আগেও বলেছি, যেটা হচ্ছে এটা হচ্ছে কোশ্চেনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা করে দেওয়া যাবে। দেখো এখানে হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, অনেকবার দেখালাম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এদের বয়লিং পয়েন্টটা কম্পারেটিভলি বেশি হবে। ওকে, এবার দেখো এখানে আমি কি বলেছিলাম, এখানে বলেছিলাম হচ্ছে একটা ডাইপোল ইন্টারাকশন থাকে, অর্থাৎ পোলারিটি থাকে এর মধ্যে, একটা মোর পোলার নেচার, এটা মোর পোলার, তো তার জন্য এর বয়লিং পয়েন্টটা কম্পারেটিভলি বেশি। এবং ডাইথাইল ইথারের আর এর মধ্যে তুলনা করলে দেখো এখানে শুধুমাত্র একটা উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে, একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে, যেটা কিনা হাইড্রোকার্বনকে অত বেশি স্টেবল করতে পারে না, অর্থাৎ বয়লিং পয়েন্টটা কম্পারেটিভলি কম হয়। তাহলে এদের মাসের, তাহলে এই হচ্ছে এদের সিকোয়েন্স, এটাই অ্যান্সার। কিন্তু এদের মাস যেটা থাকে সেটা রেঞ্জ কোনটা, এটা মোটামুটি 72 to 74 এর মধ্যে এদের রেঞ্জ, অর্থাৎ এদের কম্পারেটিভলি যে মলিকুলার মাস আছে সেটা কম্পারেটিভলি কাছাকাছি। ওকে, এই হচ্ছে তোমাদের, এই কোয়েশ্চেনটা করতে পারলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, তোমাদের মানে খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এবার নেক্সট তোমরা চলে যাও। নেক্সট হচ্ছে দেখো কেমিক্যাল রিয়াকশানস। কেমিক্যাল রিয়াকশানস অ্যালডিহাইড কিটোনের যে ফাংশনাল গ্রুপ আছে, সেই ফাংশনাল গ্রুপে মূলত যে তোমাদের কেমিক্যাল রিয়াকশানের আলোচনা হবে সেটা হচ্ছে এই কার্বনিল ফাংশনাল গ্রুপ নিয়ে, সি ডাবল বন্ডেড ও নিয়ে। তো এখানে দেখো প্রথমত নিউক্লিওফিলিক অ্যাডিশন টাইপেরই রিয়াকশান হয়। নিউক্লিওফাইল মানে তো নেগেটিভ চার্জ তোমরা জানো, যেমন OH মাইনাস হতে পারে, বা Br মাইনাস হতে পারে, বা I মাইনাস হতে পারে, বা নর্মাল নেগেটিভ চার্জ না হয়ে যদি এমন NH3 থাকে, তারও লোন পেয়ারটাও নিউক্লিওফাইল হিসেবে এক্সিস্ট করে, অর্থাৎ NU মাইনাস হিসেবে এদেরকে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এবার দেখো এখানটায় কি হয়, এখানটায় হচ্ছে এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, অনেকবার বললাম, বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম। দেখো এখানে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে নেগেটিভ চার্জের ওখানে নিশ্চয়ই অ্যাটাক করবে না, নেগেটিভ চার্জ কোথায় গিয়ে অ্যাটাক করবে, লেটস এ নিউক্লিওফাইল, এটা NU মাইনাস, সেটা গিয়ে অ্যাটাক করবে এই পয়েন্টে, কারণ এখানে একটা পজিটিভ চার্জ বা একটা ইলেকট্রোফিলিক সেন্টার আছে এখানে। তাহলে এর নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে রিভার্সেবল সাইন, কারণ হচ্ছে যখন যুক্ত হতে পারে সেটা খুলে গিয়ে অন্য স্টেপেও চলে যেতে পারে, তাই না? তাহলে দেখো এখানে কার্বন দিলাম, এখানে নিউক্লিওফাইল অ্যাড হলো লেটস সে, আর এখানে কি ছিল, একটা বিলো দ্য প্লেন ছিল, বিলো দ্য প্লেনে এ ছিল, আচ্ছা ডটের এই ব্রকেন লাইন মানে হচ্ছে বিলো দ্য প্লেন, মানে এই ধরো স্ক্রিনটা আছে তার তলার দিকে আছে, আর এইটা ডার্কেন লাইন মানে এই যে স্ক্রিনটা আছে তার অ্যাবাভ সাইডে আছে। তাহলে এটাকে যদি আমি এরমভাবে আঁকি তাহলে এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেনে হচ্ছে বি কম্পাউন্ডটা আছে। আর দেখো এখানে যখনই এখানে অ্যাটাক হয়েছে এই ওটা ও মাইনাসে কনভার্ট হবে, অর্থাৎ বন্ডটা খুলে গিয়ে ও মাইনাসে কনভার্ট হচ্ছে। তাহলে এই যে স্টেপটা দেখো, এই স্টেপটা একটু স্লো হয়, ঠিক আছে, স্লো হয় কম্পারেটিভলি। তাহলে এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ, এবং এই স্লো স্টেপের মাধ্যমে আমরা
এটাকে বলি আরডিএস বা রেট ডিটারমাইনিং স্টেপ। মানে তুমি ধরো দৌড়াচ্ছ, তাহলে ধরো তুমি প্রথমে 10 কিলোমিটার খুব আস্তে দৌড়ালে, তারপর 10 কিলোমিটার খুবই জোরে দৌড়ালে। প্রথম 10 কিলোমিটার যেতে তোমাদের ধরো 5 মিনিট লাগলো, মানে ফর এক্সাম্পল 10 কিলোমিটার না, 5 মিনিট নয়, ধরো 30 মিনিট লাগলো। তারপরে পরের 10 কিলোমিটার যেতে ধরো তোমার 2 ঘন্টা লাগলো। তাহলে ডিপেন্ড কার উপর করবে, যে 2 ঘন্টা বা স্লো স্টেপ যেটা থাকছে তার উপরেই তোমার টোটাল রেটটা ডিপেন্ড করবে না। তার জন্যই বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ। কারণ হচ্ছে প্রথম ধরো 10 কিমি তুমি গেলে মোটামুটি 1 আওয়ারে গেলে ধরো ফর এক্সাম্পল, পরের 10 কিমি তুমি গেলে ফর এক্সাম্পল ধরো নাও 4 ঘন্টা, সরি ফর এক্সাম্পল ধরো হাফ আওয়ার মানে অনেক কমে গেলে, মানে খুব দ্রুত গেলে ধরো 0.5 আওয়ারে বা 30 মিনিটে। তাহলে দেখো এটা খুব স্লো স্টেপ হলো না, খুব আস্তে আস্তে গেলে। তাহলে এই স্লো স্টেপের উপরেই তো ওভারঅল স্পিডটা তোমার ডিপেন্ড করবে। তার জন্য এই ডিপেন্ড বা ডিটারমাইন করছে, তাই এটাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ বা আরডিএস। তাহলে এক্ষেত্রেও এটা হচ্ছে স্লো স্টেপ বা আরডিএস বলা হচ্ছে। ওকে, এবার দেখো নেক্সট স্টেপে ফার্স্ট স্টেপ হবে। তাহলে ফার্স্ট স্টেপ নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে প্রোটোনেশন, বা এই যে ও মাইনাস তৈরি হয়েছে সেটা তো একটা এইচ প্লাস দরকার, তবে তো নিউট্রাল হবে। সবসময় নিউট্রালিটি চাই মলিকিউল, যাতে স্টেবল হয়ে গিয়ে ঘর সংসার করতে পারে। তাহলে দেখো এখানে হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাচ হয়েছিল যা ছিল, আর এখানে হচ্ছে ওইচ থাকলো, এটা হচ্ছে কার্বন, এবং যেটা ছিল অ্যাবভ বিলো দ্য প্লেনে এ ছিল, এবং অ্যাবভ দ্য প্লেনে যেটা ছিল সেটা হচ্ছে বি কম্পাউন্ড। তাহলে এই হচ্ছে তোমাদের রিয়াকশান। আর এই রিয়াকশানে এই হচ্ছে একদম সিম্পলেস্ট মেকানিজম। এই মেকানিজমটাই হচ্ছে কিসের? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান, ঠিক আছে, নুয়ার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান বা সংক্ষেপে নার, ঠিক আছে। এই মেকানিজমটা মনে রাখলে তোমরা আশা করি খুব সহজে লিখে দিতে পারবে অ্যান্সার। এবার দেখো রিয়াক্টিভিটির কথা যদি বলি, তাহলে রিয়াক্টিভিটির কথা যদি বলি, তাহলে দেখো এখানে অ্যালডিহাইডের কিটোনের মধ্যে যদি তুলনা করি, সি ডাবল বন্ডেড ও আছে ধরো, এখানে CH3, এখানে H, তাহলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে। আর যদি CH3 সি ডাবল বন্ডেড ও এবং এখানে একটা H লিখি, তাহলে এখানে একটা আবার CH3 দিই, তাহলে এটা কিটোন হয়ে যাবে। তাহলে এখানে ডেল্টা প্লাস আর এটা ডেল্টা মাইনাস, এখানেও ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তাহলে দেখো এখানে যদি তোমরা কম্পেয়ার করো, তাহলে কার রিয়াক্টিভিটি বেশি? রিয়াক্টিভিটি কম্পারেটিভলি এর বেশি হবে অ্যালডিহাইডের। কেন? কারণ দেখো এর হচ্ছে প্লাস এফেক্ট আছে, ঠিক আছে, এর তো কোনো এফেক্ট নাই। এখানে এর প্লাস এফেক্ট আছে, আবার এদিক থেকেও প্লাস এফেক্ট আছে। তাহলে এই যে ইলেকট্রন মানে ডেফিসিয়েন্সি সেটা তো কমিয়ে দেবে, প্লাস এফেক্ট ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। তাহলে এই রিয়াক্টিভিটি কমে যাবে আর এই রিয়াক্টিভিটি বেড়ে যাবে বা বেশি হবে, ঠিক আছে। ওকে, এইবার চলো তোমাদের নেক্সট রিয়াকশানে চলে যাব। এবার দেখো তোমাদের সায়ানোহাইড্রিন ফর্মেশন। দেখো সায়ানোহাইড্রিন ফর্মেশনটা আর কিছুই নয়, সায়ানোহাইড্রিন কথাটাই আছে। দেখো একটা হাইড্রোজেন OH থাকবে, কম্পাউন্ড যেটা তৈরি হবে সেটা হচ্ছে তার মধ্যে একটা হাইড্রিন মানে একটা OH থাকবে, আর একটাতে কি থাকবে? সায়ানো মানে CN থাকবে, সায়ানো। তাহলে সায়ানোহাইড্রিন হচ্ছে না। দেখো কি রিয়াকশান দেখে নেওয়া যাক, কঠিন না সহজ রিয়াকশান। দেখো কার্বনিল ফাংশনাল গ্রুপ, তাহলে কার্বনিল ফাংশনাল গ্রুপটা আমি লিখে নেবো সি ডাবল বন্ডেড ও, এখানে আরেকটা ফাংশনাল গ্রুপ। লেটস সে এখানে আমি HCN দিলাম, HCN। তাহলে HCN যদি আমি দিই, তাহলে HCNটা কীভাবে ভাঙে? HCNটা ভেঙে যায় H প্লাস আর CN মাইনাস, এভাবে ভেঙে যাবে, তাই না? তাহলে HCN আর CN মাইনাস আকারে যদি ভেঙে যায়, এবার লেটস সে এখানে ধরো একটা OH মাইনাস আমি সলভেন্ট দিলাম, তাহলে হচ্ছে OH মাইনাস যদি থাকে তাহলে এটা তো তৈরি হয়ে যাবে H2 এ তো কনভার্ট হয়ে যাবে, আর CN মাইনাসে তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে এই CN মাইনাস নিউক্লিওফাইল, এই CN মাইনাসটা কী করবে? CN মাইনাসটা নিউক্লিওফাইল, আর এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তাহলে CN মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে নিশ্চয়ই, আর এখানে এই যে ডবল বন্ডটা আছে সেটা খুলে যাবে। তাহলে এই রিয়াকশানটা কী রিয়াকশান হলো? এটা তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান হলো বা নার রিয়াকশান হলো, তাই না? এই নিউক্লিওফিলিক অ্যাডিশন, এই নার্ভ আর এগুলো কিন্তু বইয়ে বলা নেই, আমি সংক্ষেপে বলার জন্য বলছি, ঠিক আছে। তো দেখো এই রিয়াকশানটা যদি হয় তাহলে CNটা যুক্ত হলো, তাহলে নেক্সট প্রোডাক্ট কি তৈরি হবে? কার্বন ও মাইনাস হলো এবং তার সাথে এখানে CN যুক্ত হলো, ঠিক আছে। এবার CN ফার্দার যে এই H2 তৈরি হয়েছিল সেই H2 এর ওটা এই হাইড্রোজেনটা নিয়ে নেবে, তাহলে এটা Hটা নিয়ে নিল এবং এখান থেকে তৈরি হলো কি, যেটা প্রোডাক্ট তৈরি হলো সেটা হচ্ছে কার্বন, দুটো বন্ড ছিল
এখানে ও, এখানে এইচ, আর এখানে হচ্ছে সিএন তৈরি হলো। তাহলে এই রিয়াকশনের প্রোডাক্টটা কি হচ্ছে, এটা হচ্ছে এই যে প্রোডাক্ট সেটাকেই বলছে সায়ানোহাইড্রিন বলা হচ্ছে, সায়ানোহাইড্রিন। ঠিক আছে, ওকে। নাও একটা কোশ্চেন করে নেওয়া যাক। ধরো কোশ্চেন আমি দিলাম তোমাকে যে CH3 তারপরে সিঙ্গেল বন্ড C2H5 অর্থাৎ ইথাইল গ্রুপ এবং তার সাথে থাকলো OH আর CN। ঠিক আছে, তাহলে বললো এই রিয়াকশানের যদি আমি রিভার্স করি তাহলে ইনিশিয়াল যে বা স্টার্টিং যে রিয়াক্ট্যান্ট ছিল সেটা কি। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে তোমাকে সিএনকে আলাদা করতে হবে আর এই ওইচটার যে এইচ আছে সেটাকে আলাদা করতে হবে আর এখানে একটা ডবল বন্ড তৈরি করতে হবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে, CH3 সি ডাবল বন্ডেড ও করে দেবো এবং CH3 যা ছিল থাকবে, শুধুমাত্র যেটা অ্যাডিশন হওয়ার কথা সেটাকে আমি এলিমিনেট করেছি। তাহলে এখানে কঠিন তো লাগলো না। দেখো এখানে CN আমি তাড়িয়ে দেবো কারণ এটা প্রোডাক্ট, আর এখান থেকে ও তাড়িয়ে দেবো, তাহলে এখানে কি তৈরি হবে, একটা ডবল বন্ড তৈরি হবে এবং সেটা হচ্ছে এটাই কি, এটা কোশ্চেন কি বলেছে, এটা হচ্ছে স্টার্টিং প্রোডাক্ট এবং এটা স্টার্টিং রিয়াক্ট্যান্ট বা স্টার্টিং সাবস্ট্রেট বলা হয় একে, সাবস্ট্রেট। ঠিক আছে, স্টার্টিং সাবস্ট্রেট বলা হয়। ওকে, এবার চলো নেক্সট সায়ানোহাইড্রিন হলো এবং নেক্সট রিয়াকশনে চলে যাই, কি আছে দেখা যাক। দেখো অ্যাডিশন অফ অ্যালকোহল বলেছে, তাহলে অ্যাডিশন অফ অ্যালকোহল কিসে, একটা কার্বনিল ফাংশনাল গ্রুপে লেটস সে CH ডাবল বন্ডেড ও আছে। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, এতে আমি আবার অ্যালকোহল অ্যাড করবো, তাহলে ROH আমি অ্যালকোহল অ্যাড করলাম। তাহলে বললাম যে লোন পেয়ার থাকলে সেটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করতে পারে, তাহলে কি হবে সেটা আমি দেখছি। এবার দেখো এখানে HCl গ্যাস ইউজ করা হয়, HCl গ্যাস ইউজ করা হয়, কেন করা হয়, কি করা হয় পরে দেখাচ্ছি। দেখো এখানে যদি ROH থাকে তাহলে এখানে কি হবে, এই যে লোন পেয়ারটা এখানে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন যে রিয়াকশন তোমরা দেখলে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন বা নার রিয়াকশন হবে এখানেও। তাহলে এখানে কি, এটা O মাইনাস হয়ে যাবে, তাহলে O মাইনাস হয়ে গেলে সেই O মাইনাসটা H প্লাসের H প্লাস নিয়ে নিতে পারে, তাহলে H প্লাস নিয়ে নিলে OH হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে, RCH হলো, একটা হচ্ছে OH হয়ে গেল, আর একটা কি থাকলো, এই যে O আর এই H প্লাসটা থাকলো, তাই না, সরি এই H থাকলো, তাহলে এই Hটাই আলটিমেটলি এলিমিনেট হয়ে গিয়ে ওখানে চলে গেছে। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি ধরো এখান থেকে, তাহলে এখান থেকে যদি আমি এটাকে মুছে দিই তাহলে এটা নর্মালি OR হয়ে গেল, তাই না। তাহলে OH আর একটা OR হয়ে গেল। তাহলে এখানে দেখো এই যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেই কম্পাউন্ডটা নাম আছে একটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে এই যে ফাংশনাল গ্রুপটা এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। ওকে, এই অ্যালডিহাইডটা যদি অ্যাসিটালডিহাইড হতো তাহলে এখানে কি হতো, তাহলে হতো CH3 CH ডাবল বন্ডেড ও হতো, তাই না। এবং এরপরে ROH ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে কি তৈরি হতো, CH3 তৈরি হতো। আচ্ছা এখানে ধরো আমি R ড্যাশ করে দিলাম, তাহলে এখানেও R ড্যাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি হতো, CHOH এবং তার সাথে কি যুক্ত হতো, এখানে তৈরি হতো OR ড্যাশ। তাহলে এই যে গ্রুপটা এটা এই উপরের সাথে ইকুইভ্যালেন্ট, তাই না, একই রকম। তাহলে এই গ্রুপটাকে বলা হয় কি, হেমি অ্যাসিটাল। এটা মনে রাখবে তোমরা, এটাকে বলা হয় হেমি অ্যাসিটাল বলা হয়। ওকে, তো এই হেমি অ্যাসিটাল ফাংশনাল গ্রুপটা কি কোথা থেকে তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে অ্যাসিটালডিহাইড। তো হেমি অ্যাসিটাল কেন বলা হয়, দেখো এই হেমি অ্যাসিটাল মানে হলো এর প্রো ভার্সন, মানে কি এখান থেকে যদি আমি এইচটা এলিমিনেট করি এবং সেখানে দেখো এখানে যেমন এইচটাকে আমি এলিমিনেট করি এবং এখান থেকে ওটা যেটা পরে যুক্ত হয়েছে সেটাকে এলিমিনেট করি, তাহলে তো এই প্রোডাক্টটা তো পেয়ে যাবো না, তাই জন্য বলা হচ্ছে হেমি বা প্রায় সেম, তাই সেমি বা হেমি অ্যাসিটাল বলা হয়। ঠিক আছে, দেখো এরপরে ফার্দার যদি আমি আর একটা দিই অ্যালকোহল ফাংশনাল গ্রুপ দিই, লেটস সে R ডাবল ড্যাশ OH দিলাম, তাহলে কি হতো, এখানে আর কিছুই হতো না, এইটা গিয়ে এই লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করতো, এর সাথে একটা যুক্ত হতো, তাই না। এবং যখনই যুক্ত হতো তখন এই OHটা এখান থেকে বেরিয়ে যেত, তাহলে কি হতো, এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 CH আর একটা OH বেরিয়ে গেলে সেখানে OR ডাবল ড্যাশ হবে
এবং যেটা অলরেডি ছিল সেটা হচ্ছে OR। তাহলে দেখো এটা আর হেমি নাই, মানে প্রায় সেম নাই, এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই এটাকে বলা হয় অ্যাসিটাল বলা হয়। এটাকে কি বলা হয়? অ্যাসিটাল বলা হয়। তো এটা তোমরা মনে রাখবে, এটাকে বলা হয় অ্যাসিটাল আর আগেরটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। ওকে, এই হচ্ছে তোমাদের এটা জানার বিষয়। এবার তোমাদের একটা কোয়েশ্চেন দেবো, ভালোভাবে মনে রাখো এটা, এবার তারপর কোয়েশ্চেনের অ্যান্সারটা করতে হবে। দেখো এই পাশে দিচ্ছি তোমাদের একটা কোয়েশ্চেন, দেখো এটা, আচ্ছা এটা রাখছি যাতে তোমরা সহজেই এটার অ্যান্সার করতে পারো, ঠিক আছে, কনফিউশন যেন না হয়। দেখো এখানে লেটসে একটা কোয়েশ্চেন দিলাম যে এটা কিটোন গ্রুপ যে কোনো একটা, ধরো আর সি ডাবল বন্ডেড ও, এখানে একটা আর থাকলো, এখানে একটা আর থাকলো, ঠিক আছে। এই গ্রুপের সাথে যদি আমি ইথিলিন গ্লাইকল বলে একটা কম্পাউন্ড আছে, সেটা হচ্ছে CH2OH এবং এখানেও একটা CH2OH। তাহলে এখানে যদি আমি এটা ইউজ করি তাহলে এখান থেকে কি তৈরি হবে? এটা না হচ্ছে ইথিলিন গ্লাইকল। তোমরা পজ করে এটা অ্যান্সার করার চেষ্টা করবে, আমি করে দিচ্ছি, না পারলে দেখে নেবে, পারলেও দেখে নেবে মিলিয়ে। দেখো এখান থেকে যদি আমি করি তাহলে দেখো এই যে আগের ফাংশন, তো আগের যে রিয়াকশনটা তোমাদের দেখালাম সেখানে দেখো এখানটাই প্রথমে অ্যালকোহল যুক্ত হয়েছে, সেকেন্ড টাইম আরেকটা অ্যালকোহল যুক্ত হয়েছে, তাহলে দুটো অ্যালকোহলের কাজ তো এখানে এই একটা কম্পাউন্ডই ফুলফিল করবে, তাই না? তাহলে দেখো এটা কি করবে, প্রথমে এই লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করবে, সরি লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করবে, তাহলে এটা বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে? আর সি, এখানে আর একটা আর আছে, এখানে তৈরি হবে OH এবং ওই বড় মলিকিউলটার অর্থাৎ ইথিলিন গ্লাইকলের একটা এইচ যুক্ত হয়েছে, তাহলে CH2 হয়েছে। আর আমি ইন্টারমিডিয়েট স্টেপগুলো স্কিপ করে দিচ্ছি, যেটা ডিপ্রোটনেশন স্টেপগুলো আছে, এখানে OH হলো, ঠিক আছে। নেক্সট স্টেপে এটা যদি আবার অ্যাটাক করে তাহলে এটা বেরিয়ে যাবে আবার। তাহলে দেখো এই যে অংশটা, এটা কি? এটা হেমিঅ্যাসিটালের মতো না? এটা হেমিঅ্যাসিটালের মতো, তাই না? এরপরে নেক্সট স্টেপে কি হবে? এই OHটা যদি বেরিয়ে যায় তাহলে আর সি, এখানে আর হলো এবং এখানে দেখো অক্সিজেন, এখানে অক্সিজেন CH2 সিঙ্গেল বন্ড CH2 এবং এর সাথে এই বন্ডটা তৈরি করলো, তাহলে এটা দেখো অ্যাসিটালের মতো তৈরি করলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট বা এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে, এই হচ্ছে তোমাদের, এইটা হচ্ছে অ্যান্সার। তোমরা একবার এটা বন্ধ করে নিজেরা চেষ্টা করে দেখো যে পারছো কিনা। চলো নেক্সট। দেখো নেক্সট হচ্ছে অ্যাডিশন টু অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ। অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে আর কিছুই না, অ্যামোনিয়া মানে NH3। তাহলে লেটস সে আমি NH3 একটা মলিকিউল নিলাম, ঠিক আছে। তাহলে NH3 মলিকিউলের সাথে আমি যদি একটা কার্বনিল ফাংশনাল গ্রুপের রিয়াকশন করা, অর্থাৎ C ডাবল বন্ডেড O এরকম, তাহলে দেখো এখান থেকে কি তৈরি হবে, কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো প্রথমত এই যে এটা তৈরি হচ্ছে, এটা কি করছে? এটা এই লোন পেয়ারটা এখানে অ্যাটাক করবে, এটাও নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, অর্থাৎ NAR যত ম্যাক্সিমাম হবে এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনই হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা O মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? কার্বন তৈরি হচ্ছে এবং O মাইনাস আলটিমেটলি এই O মাইনাস আলটিমেটলি এখান থেকে NH3 প্লাস হবে, তাহলে এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, তাহলে এখানে প্লাস হলো, এটা একটা H নিয়ে নিল, তাহলে এটা খুলে গেল, ঠিক আছে, প্লাসটা নিউট্রাল হয়ে গেল। তাহলে এরপরে নেক্সট স্টেপে কি হচ্ছে? কার্বন কার্বন OH এটা তৈরি হচ্ছে এবং এখানে N এবং এখানে H এবং H তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা তৈরি হলো। এবার দেখো ফার্দার এটা যদি এখানে ডবল বন্ড ফরমেশন করে তাহলে এই Hটা বেরিয়ে যাবে এবং এই যে H প্লাস আছে এটাকে নিয়ে নেবে, তাহলে এখান থেকে H2 এলিমিনেশন হবে, H2 এলিমিনেশন হচ্ছে H2 এবং কি তৈরি হবে? কার্বন ডাবল বন্ডেড, দেখো এখানে একটা ডবল বন্ড তৈরি হয়েছে এবং N আর তার সাথে একটা H থাকবে। তার মানে এটাকে যদি আমি বলি তাহলে এটাকে বলা হয় কি? ইমিন ফরমেশন বা ইমিন বন্ড বলা হয়। তাহলে এটা কি করে হলো দেখো, এবার একটু তোমাদের ট্রিক বলে দিই একটা মনে রাখার, এ তো মেকানিজম গেল, মনে রাখার ট্রিক কি হবে? দেখো যদি আমি কার্বন ডাবল বন্ডেড O বলি এবং কার্বন বলি, তাহলে দেখো এখানে আমি H2NH লিখতে পারি, অর্থাৎ এই যে NH3 এটাকে তো আমি এভাবে লিখতে পারি, তাই না? দেখো N আর দুটো H, একটা এদিকে H, তাহলে এখানে দেখো এখানে আমি এর অক্সিজেনটাকে নেব এবং এর H2টাকে নেব, তাহলে অ্যাজ এ হোল H2O এলিমিনেট হবে
এই যে আমি বক্স মেথড করছি, এই বক্স মেথডটা প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে এইটুকু অংশ বাদ চলে গেল, পড়ে থাকলো কি দেখো কার্বন ডাবল বন্ডেড NH, এইটুকু পড়ে থাকলো, তাই না? তাহলে এইটাই তো তৈরি হয়েছে, দেখো এইটাই তো তৈরি হয়েছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে ইমিন। ওকে, এবার চলো N সাবস্টিটিউটেড যদি হয়, তার মানে কি, ধরে নাও এই NH3টাকে আমি এভাবে লিখছি NH2, তাহলে এই H2টা তো বেরিয়ে যাওয়ার কথা H2O হয়ে, আর এখানে ধরো H ছিল অ্যামোনিয়ার ক্ষেত্রে, এই H-টাকে রিপ্লেস করে যদি একটা Z দিই, তার মানে সাবস্টিটিউশন হলো, অন্য আরও তৈরি হবে। তাহলে সেখানে কি হবে? N সাবস্টিটিউটেড হলে কি তৈরি হবে চলো দেখে নেওয়া যাক নেক্সট পেজে। দেখো এটা হচ্ছে N সাবস্টিটিউটেড কম্পাউন্ড। তার মানে কি, তার মানে এটা কোথা থেকে এলো? দেখো একটা কার্বনিল ফাংশনাল গ্রুপ ছিল, C+O ছিল, এবং তার সাথে আমি যুক্ত করলাম H2N এবং এখানে Z দিলাম, ঠিক আছে? তাহলে এই যে H2 আর O এই দুটো বেরোবে, অর্থাৎ ডিহাইড্রেশন হবে, H2O বেরিয়ে যাবে অ্যাজ এ হোল, H2 বেরিয়ে গিয়ে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এই কম্পাউন্ডটা কি? এটা হচ্ছে ইমিন কম্পাউন্ড বা ইমিন, এখানে যেহেতু জেড যুক্ত আছে তাই ইমিন ডেরিভেটিভ নাম দিতে পারো। তো দেখো এই জেড এর ভ্যালু জেড আলাদা আলাদা হতে পারে, অর্থাৎ এই ইনিশিয়াল কম্পাউন্ডের জেড আলাদা আলাদা হলে প্রোডাক্টও আলাদা আলাদা হবে। ধরো এখানটায় NH2 এবং তার সাথে শুধু অ্যামোনিয়া থাকলো, তাহলে এখানে H থাকতো, অর্থাৎ জেড এর ভ্যালু হতো H, তাই না? সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে কম্পাউন্ড কি তৈরি হতো? কম্পাউন্ড তৈরি হতো ডাবল বন্ডেড N, জেড এর জায়গায় H। ওকে, তাহলে শুধু জেড এর জায়গায় যদি চেঞ্জ হয় তাহলে তোমাদের প্রোডাক্ট চেঞ্জ হবে। লেটস সে এখানে ধরো প্রোডাক্ট থাকলো NH2OH, তাই না? তাহলে ওটা যদি তুলনা করো, কম্পেয়ার করো, তাহলে দেখো NH2 জেড ছিল তোমাদের, তাহলে জেড এর জায়গায় OH আছে, তাহলে প্রোডাক্টটা কি তৈরি হবে? এই যে তোমাদের এখানটা এই প্রোডাক্টটা কি তৈরি হবে? প্রোডাক্টটা তৈরি হবে ডাবল বন্ডেড N এবং জেড এর জায়গায় OH আছে, তাহলে OH দিলাম। ওকে, নেক্সট হচ্ছে ধরো জেড এর জায়গায় বললো NH2 আছে, NH2, তাহলে কম্পাউন্ডটা কি হচ্ছে? NH2 হচ্ছে, বা হাইড্রোজেন যেটাকে বলা হয়। তাহলে এখান থেকে কি তৈরি হবে? জেড এর জায়গায় শুধু NH2 দিয়ে দেবো, তাহলে এটা আমি ফিক্সড রাখলাম কার্বন ডাবল বন্ডেড N, আর এখানে দিলাম NH2, তাহলে এটা কি তৈরি হলো? এটা হলো হাইড্রাজোন বলা হবে, এটাকে হাইড্রাজোন বলা হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা ইমিন অক্সাইড, ধরে নিতে পারো একটা অক্সাইড তৈরি হয়েছে। ওকে, নেক্সট ধরো এই জেড এর ভ্যালু আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে করে দিলাম NHCO, তার মানে ফুল কম্পাউন্ডটা কি ছিল? ফুল কম্পাউন্ডটা ছিল এখানে কার্বন ডাবল বন্ডেড ওর সাথে রিয়াকশন করছে, কি রিয়াকশন করছে? জেড এর জায়গায় শুধু এটুকু লিখে দেবো আমি, তাহলে লিখবো আমি NH2, তার সাথে জেড এর জায়গায় লিখছি এখানে NHC+O NH2, এইটুকু অংশ লিখছি। তো দেখো এইটুকু অংশ যদি আমি লিখি তাহলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে, তাহলে H2 এলিমিনেট করলে কি তৈরি হবে? কার্বন ডাবল বন্ডেড N NHC+O NH2, তাই না? তাহলে এই যে কম্পাউন্ডটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই যে রিয়াকশন প্রোডাক্ট সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটার নাম হচ্ছে সেমি কার্বাজোন। কি নাম? সেমি কার্বাজোন, এটার নাম হচ্ছে সেমি কার্বাজোন, এই প্রোডাক্টটার নাম। আর এখানে যেটা লিখেছে এই যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে সেমি কার্বাজাইড, ঠিক আছে? সেটা সেমি কার্বাজোনে প্রোডাক্ট তৈরি কনভার্ট হলো, ঠিক আছে? আই থিঙ্ক নাও ক্লিয়ার ইট ইজ। ওকে, এই হচ্ছে তোমাদের আজকের তৈরি ছিল, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কিছু অংশ যদি বাদ থাকে এনসিইআরটি ভালোভাবে দেখে আমি কিছু অংশ যদি বাদ থাকে তারপরে আমি সেটা কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।